শুধুমাত্র 18 বছর হওয়ার অপেক্ষা, এরপর দুজন এক হয়ে যাবে সারা জীবনের জন্য। কিন্তু সত্যিই কি 18 বছর হলে সব পেয়ে যাবে, নাকি শুধুই মন ভুলানোর প্ল্যান? হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আবার এমনই একটি অসাধারণ রোমান্টিক কমেডি মুভি নিয়ে, যার নাম জার্নি অফ লাভ 18+। ভালোবাসার মানুষটিকে পেতে মুভির নায়ক ও তার বন্ধুদের অদ্ভুত সব কাণ্ড আপনাকে হাসানোর পাশাপাশি প্রতিটি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় আপনাকে অস্থির করে তুলবে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় মুভির নায়ক আখিলকে। সে একটি রাজনৈতিক দলের নেতা রবীন্দ্রনের দলের কর্মী এবং মেকানিক হিসেবে একটি দোকানে কাজ করে। একটি বাসের ড্রাইভারের সাথে ঝামেলা হয় তাদের পার্টির একটি ছেলে এবং আখিলের বন্ধু দীপক আখিলের বাইকে করে আখিলকে সাথে নিয়ে সেই বাসে রাতের অন্ধকারে তারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। অপরদিকে মুভির নায়িকা আথিরাকে দেখানো হয়, আর রবীন্দ্রন হচ্ছে আথিরার বাবা। আথিরা ঘুম থেকে উঠে চুপি চুপি আলমারি থেকে মোবাইল বের করে বাথরুমে যেয়ে পানির কল ছেড়ে আখিলকে কল দেয় যেন কেউ শুনতে না পায়। আথিরা আখিলকে বলে সে তার সাথে পালিয়ে বিয়ে করবে। তোমার আপত্তি আছে? সামনের সপ্তাহে তাকে তার খালার বাসায় আহমেদাবাদ পাঠিয়ে দিবে। আখিল বললে সে পালিয়ে আসবে। আখিল এটা শুনে অবাক হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। অবশেষে বলে চলে আসো। আথিরা বলে তাকে প্ল্যান করতে এবং তার মোবাইলে চার্জ নাই, শুধু পালানোর দিনই যেন কল করে। আথিরাকে তো বলে দিয়েছে, কিন্তু কিভাবে কি করবে সে বুঝতে পারে না। এরপর সে একটি কুয়োর উপর বসে ভাবতে থাকে তাদের পুরনো দিনগুলো। সেই সাথে পূর্বের দৃশ্যে দেখানো হয় আথিরা এবং আখিল একই কলেজের স্টুডেন্ট ছিল ও তারা ভালো বন্ধু, এবং সেই সাথে আথিরা বাবার রবীন্দ্রনের বিভিন্ন প্রোগ্রামে তারা দুজন একসাথে কাজ করে এবং তারা কিডস ক্লাবেরও সদস্য। এভাবে করে আথিরা আখিলকে পছন্দ করা শুরু করে এবং এক সময় আথিরা আখিলকে প্রপোজ করে, যা শুনে আখিল ঘাবড়ে যায়। কি বলবে বুঝতে পারে না। কিছুদিন সে তাকে অ্যাভয়েড করে চলে। এমনই একদিন রবীন্দ্রনের সভায় মানুষ মানুষকে ভালোবাসার কথা বলতে থাকলে আথিরা আখিলকে বলে, বাবাও বলছে আমাদের ভালোবাসতে, তোমার কোনো প্রবলেম নেই তো? আর তাতে আখিল হেসে ফেলে। এরপর থেকে তাদের চুটিয়ে প্রেম করা শুরু হয়। আথিরা এইচএসসি পাশ করে অনেক ভালো রেজাল্ট নিয়ে, আর আখিল পড়াশোনা ছেড়ে মেকানিকের কাজ করে একটি ওয়ার্কশপে, পাশাপাশি রবীন্দ্রনের দলে কাজ করে। আথিরার 18তম বার্থডেতে দুজন মিলে একটি নদীর ধারে সেলিব্রেট করে, আর তা আথিরার ভাই অর্জুন দেখে ফেলে। এরপর আখিলের বাবা ও আখিলকে ডাকে রবীন্দ্রন। সেখানে আখিল তার ভালোবাসার কথা স্বীকার করে, কিন্তু আথিরাকে জিজ্ঞেস করলে সে বলে তারা শুধুই বন্ধু, যা শুনে আখিল শকড হয়ে যায়। এরপর তাদের অর্জুন শাসিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর বর্তমান দৃশ্যে দেখানো হয় আখিল তার বন্ধু রঞ্জু ও পাত্তারুকে ডেকে আথিরার কথা বলে। পাত্তারু বলে সে সবার সামনে তোকে অস্বীকার করেছে, ও আসবে না তোকে বিয়ে করতে, আর ওর ভাই আমাদের কাউকেই আস্ত রাখবে না। রঞ্জু বলে এসব ফালতু কথা বন্ধ করে কিভাবে কি করা যায় তা ভাব। পাত্তারু বলে তাহলে সবাইকে বল আথিরা প্রেগনেন্ট। এসব শুনে আখিল তাকে ধমকায়। তখন রঞ্জু বলে রাজেশের কথা মনে আছে, যে টিপার লরি চালায়, সেও পালিয়ে বিয়ে করেছে, 3 দিন গায়েব ছিল, তাকে বললে কাজ হবে। আখিল বলে সে কিভাবে বলবে? রঞ্জু বলে তোর পার্টির বন্ধু দীপককে বল। আখিল বলে সে জানলে ওর জন্য জেনে যাবে, তাই তাকে বলা যাবে না। এরপর তারা 3 জন মিলে রাজেশের বাড়িতে যায়, তাকে সব খুলে বলে। রাজেশ বলে তোমরা এখনো ছোট, পড়াশোনা আগে শেষ করো, আর তোমাদের দলের নেতাকর্মীদের বললেই তো পারো। তখন রঞ্জু বলে সমস্যা তো ওইখানেই। রাজেশ আথিরার কথা জানতে পেরে বলে আর মেয়ে পাস নাই বিয়ে করার জন্য, এবং যখন আরও শুনে আথিরা আখিলকে তার বাবার ভয়ে অস্বীকার করেছে, তখন সে বলে এসব সে করতে পারবে না বলে তাদেরকে তাড়িয়ে দেয়। তারা 3 জন পরদিন আবার রাজেশের কাজের জায়গায় যায় এবং তাকে কনভিন্স করার ট্রাই করে। পাত্র বলে আখিল তার শরীরে পেট্রোল ঢেলে সুইসাইড করার চেষ্টা করেছে, বিষয়টা খুবই সিরিয়াস। এটা শুনে আখিল নিজেই অবাক হয়ে যায়, কি বলছে এসব পাত্তরু। এরপর রাজেশ রাজি হয় আর বলে সবার আগে আথিরাকে একটি ফুল চার্জ ব্যাটারি দিতে হবে তার সাথে যোগাযোগ করার জন্য, আর বিয়েটা সামাজিকভাবে হতে হবে, প্রমাণ রাখতে হবে, সবাই যেন বিশ্বাস করে। শাড়ি, সোনা, চেইন, শার্ট, মুকুট, সাথে ফটোগ্রাফারেরও ব্যবস্থা করতে হবে, আর বিয়ে দূরের কোনো মন্দিরে করতে হবে। তার চেনা পরিচিত একটি মন্দির আছে থালিপারম্বু নামে, সেখানে যে বিয়ে করলে কেউ তাদেরকে ধরতে পারবে না, আর সব মিলিয়ে তাতে 50,000 টাকার মতো লাগবে। আখিল বলে এত টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে। তখন রাজেশ বলে তাহলে বিয়ে ক্যান্সেল। আখিল বলে না না। এরপর সে বলে সে তার বাইকটা বিক্রি করে দেবে, কিন্তু তার জন্য সময় প্রয়োজন। তাই সে তার মাকে সবকিছু বলে। সে বলে সুন্দরী অর্থাৎ তার বাইক বিক্রি করে পরে তার মাকে টাকা দিয়ে দেবে, আর তা শুনে তাই তার মা চিট ফান্ড থেকে বিট করে তাকে টাকা দেয়।
সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখে নতুন বইয়ের জন্য বিছানা চাদর কিনবে তাই। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এর প্রতিবাদে রবীন্দ্রনাথের দল মানববন্ধনের ডাক দেয় আর তার জন্য লোক জোগাড় করতে বলে আখিলকে। আর সেই সুযোগে আখিল ও তার বন্ধুরা সুযোগ বুঝে ফুল চার্জ ব্যাটারি আথিরাকে দেয়। অর্জুন তার চালাপালা নিয়ে বিক্ষোভ করার সময় আথিরা আখিলকে কল দেয়। সে বলে তার ট্রেনের টিকিট বুক করে ফেলেছে আর খালাতো ভাই এসেছে তাকে নিতে। তাদের হাতে পরশুদিন পর্যন্তই সময় আছে, এর আগেই তাদের পালাতে হবে। রাতে আবার কল দিবে বলে কেটে দেয়। আর এরই মধ্যে পুলিশের লাঠিচার্জ শুরু হয় আর অর্জুন তাতে আহত হয় এবং আখিল তাদের হসপিটালাইজড করে। মানববন্ধনে বাধা দেওয়ায় রবীন্দ্রনাথ দল 24 ঘন্টার হরতাল ডাকে পরদিন। আখিল রাজেশ ভাইয়ের কাছে যায় আর বলে কালকের মধ্যেই তাকে নিয়ে আসতে হবে। তার বাড়ির লোক তাকে আহমেদাবাদ পাঠানোর জন্য টিকিট বুক করে ফেলেছে। রাজেশ বলে হরতালের মধ্যে কিভাবে সম্ভব, শাড়ি গয়নার ব্যবস্থা করেছিস? আখিল অর্জুন ও অন্যান্য কর্মীদের নিয়ে হসপিটালে ছিল সারাদিন, তাই ম্যানেজ করতে পারে না শুনে রাজেশ ভাই রেগে যায় এবং বলে তোরা কি মজা করছিস, বিয়ে কোনো ছেলে খেলা না, বলে সে ঘরে চলে যায়। একটু পর আবার ফিরে এসে চেইন কেনার জন্য একটি দোকানের ঠিকানা দেয়, সেখানে যেয়ে কিনে আনতে। আখিল জিজ্ঞেস করে আর শাড়ি? সেটা শুনে রাজেশ ভাই আরো রেগে যায়, বলে আমি কি সব করব? আমি তোর বাপের চাকর তাই না? কাল কোনো দোকান খোলা থাকলে সেখান থেকে কিনে নিস। আখিলের মন খারাপ হয়ে যায় ধমক খেয়ে, তাই রাজেশ তাকে সাহস দেয় আর বলে কালকের জন্য রেডি থাকিস। রাতে আথিরা আখিলকে কল দিয়ে বলে কাল কখন পালাবে, সব রেডি আছে কিনা। আখিল বলে পরশু তারা থালাপানিম্বু মন্দিরে বিয়ে করবে, 10টা থেকে 11টা ভালো সময়, ঠিক আছে তো? কিন্তু আথিরা বলে পরশু মন্দিরে সে ঢুকতে পারবে না, 7 দিন সে মন্দিরে যাবে না। এটা শুনে আখিল চিন্তায় পড়ে যায় এবং তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলে পাত্র বলে মন্দিরে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব, বলে সে একটি বল কিনে আথিরার বাসার সামনে যায়। বল কেটে তার ভেতর পিলের প্যাকেট ঢুকিয়ে রঞ্জুকে বলে আথিরার জানালায় ছুঁড়ে মারতে, কিন্তু রঞ্জু তা মিস করলে পাথর আরেকটি বের করে বলে আমি জানতাম এমনটাই হবে, তাই এক্সট্রা নিয়ে এসেছি। রঞ্জু ও আখিল অবাক হয়ে বলে আচ্ছা তুই মেয়েদের ব্যাপার এত কিছু কিভাবে জানিস? এবার আখিল রিস্ক নিতে চায় না, তাই সে নিজেই বল ছুঁড়ে এবং সাকসেস হয় আর আথিরাকে বলে পিলটি খেয়ে নিতে। পরদিন হরতালের জন্য শাড়ি কেনার কোনো দোকান খোলা পায় না তারা। অবশেষে শহরের বাইরে একটি অর্ধেক শাটার নামানো দোকান খোলা পায় এবং সেই দোকান থেকে শাড়ি কিনে আনে আর রাজেশ ভাইয়ের সেই পরিচিত দোকান থেকে স্বর্ণের চেন কিনে আনে তারা। রাতে আথিরা আখিলকে কল করে জানতে চায় কি কালার শাড়ি কিনেছে এবং পিঙ্ক কালার শুনে বলে আমার পিঙ্ক পছন্দ না, আমি পিঙ্ক পরবো না। যা শুনে আখিল রেগে যায় এবং বলে একদিনের জন্য ম্যানেজ করতে পারবে না। পরে আথিরা বলে ব্লাউজ কি কালার, তখন আখিল বলে শাড়ির সাথে ম্যাচিং করা আছে, বলে কলটি কেটে দেয়। অন্যদিকে পাত্র বলে ব্লাউজ কোথায়? আখিল এবং রাঞ্জি বলে দোকানদার বলেছে শাড়ির সাথে আছে, অর্থাৎ তারা জানেই না ব্লাউজ কেটে বানাতে হবে। পাত্রু বলাতে তারা বুঝতে পারে এবং পরিচিত এক আন্টির কাছ থেকে 1 ঘন্টার মধ্যে বানিয়ে নিতে বলে, কিন্তু সাইজ না থাকায় অনেক লুজ বানায়, যার জন্য মাত্র 15টি সেফটিপিন দিয়ে ব্লাউজটি আথিরার অ্যাডজাস্ট করতে হয়। আথিরাকে বাসা থেকে বের করার জন্য গাড়ি ভাড়া করে এবং তার বাসার সামনে যায় আর রাঞ্জুর প্ল্যান মতে আথিরাদের গরুর বাছুরটিকে ছেড়ে দেয় এবং মা গরুটিকে কান্না করে, যার শব্দে রবীন্দ্রনাথের ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সেই গরু ও বাছুরটিকে ধরতে তারা ছুটে যায়। আর সেই সুযোগে আথিরাকে নিয়ে আখিল পালিয়ে গাড়িতে উঠে চলে আসে মন্দিরে। পরদিন থালাপারম্বু মন্দিরে বিয়ে শেষে তাদের ফটো সেশন করার সময় তাদের গ্রামের এক প্রতিবেশী দেখে ফেলে, কিন্তু তারা নাটকে পোজ দিচ্ছে বলে উল্টো তাকে ডেকে তার সাথেও ছবি তুলে নেয়। অন্যদিকে আথিরাকে খুঁজতে অর্জুন লোক নিয়ে আখিলের বাসায় যায় এবং তাদের শাসি আসে, কিন্তু লোক জানাজানি ভয়ে কেস করে না। আখিলের বাবা আখিলকে কল করে ধমকায় আর বলে এখানের পরিস্থিতি ঠান্ডা না হলে বাড়ি ফিরিস না, যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন সে কল করবে আসার জন্য। তাই তারা মোকাম্বিকা চলে যায় সেখানে, যেন তাদের সেখানে কেউ খুঁজে না পায়, এবং তারা একটি হোটেলে উঠে। কিন্তু রাজেশের মোবাইলে কল আসে আথিরা দাদি মারা গেছে আর আথিরা তার দাদিকে খুব ভালোবাসে, তাই আখিল সিদ্ধান্ত নেয় তাকে সেখানে নিয়ে যাবে। আথিরাকে কিছু না বলে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আথিরা আখিলকে বারবার জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে, তখন আখিল তার দাদির কথা বলে, যা শুনে আথিরা কান্নায় ভেঙে পড়ে। আথিরা বাসায় পৌঁছানোর পর রাজেশ দেখে মানুষ কম থাকায় পরে আখিল আর আথিরাকে সেখানে পাঠায়। আথিরা যেতে যেতে এক পর্যায়ে আখিলের হাত ছেড়ে দাদির মৃতদেহের কাছে যায়। অন্যদিকে আখিলকে দেখে আথিরা বাবা মারতে আসে, যা দেখে ভয়ে রাজেশ দৌড়ে পালিয়ে যায়। রবীন্দ্রকে থামাতে তাদের দলের সিনিয়র নেতা আসলে ভুলবশত রবীন্দ্রন তার গালে চড় দিয়ে ফেলে, যার কারণে তাদের মধ্যেই উল্টো মারামারি লেগে যায়। সেই ফাঁকে আখিল আথিরাকে নিয়ে তার বন্ধুদের সাথে রাজেশের গাড়িতে উঠে পালিয়ে যায়। পাতরু রাজেশকে বলে বিপদ দেখে আমাদের ফেলে চলে গেলে তাই না? কিন্তু রাজেশ বলে সময়মতো গাড়ি না নিয়ে আসলে পালাতে পারতি তোরা। এরপর রাজেশ বলে এখন কোথায় যাবে? আখিল তার খালার বাড়ি
কুতিয়াদি নিয়ে যাওয়ার কথা বলে এবং সেখানে তার খালা তাদের বরণ করে ঘরে তুলে নেয়। আখিল ও আথিরাকে সেখানে পৌঁছে দিয়ে তারা সবাই চলে যায়। আখিল বলে, তোমরা আমার জন্য যথেষ্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আথিরার পরিবার থেকে আখিলের নামে অপহরণ মামলা করায় তাদের দুজনকে কোর্টে নিয়ে আসে। রাজেশ একজন উকিল হায়ার করে যার নাম সতীশ। সে আখিলের হয়ে কেস লড়বে। তাদের কেস কোর্টে উঠলে সতীশ আখিল ও আথিরার বিয়ে ছবি ও মন্দিরে বিয়ের সকল ডকুমেন্ট সাবমিট করে এবং আথিরাকে জিজ্ঞেস করলে আথিরা স্বীকার করে সে নিজের ইচ্ছায় আখিলের সাথে চলে এসেছে এবং তারা বিয়ে করেছে। কিন্তু রবীন্দ্রনের উকিল বলে আথিরা এখনো 18 হয়নি, যা শুনে আথিরা অবাক হয়ে যায়। সে বলে, না, আমার বয়স 18 বছর 24 দিন। তখন তার বাবার উকিল আথিরার SSL এর সার্টিফিকেট সাবমিট করে, যেখানে 18 বছর হতে আরো 6 দিন বাকি। তখন আথিরা বলে এটা ভুল ছিল, যা আর ঠিক করা হয়নি। কিন্তু যেহেতু সার্টিফিকেটে 18 হয়নি ও আখিলের উকিল আথিরার বার্থ সার্টিফিকেটও পেশ করতে পারেনি, তাই আথিরাকে 18 বছর না হওয়া পর্যন্ত তার বাবা মার সাথে থাকার আদেশ দেয়। কিন্তু আথিরা কোনো মতেই সে তার বাবা মায়ের কাছে যাবে না এবং সে কান্নাকাটি করে জজের কাছে। তাই জজ আথিরাকে চিলড্রেন্স হোমে পাঠায় 6 দিনের জন্য। এর মধ্যে আখিল ও আথিরা দুইজন দুজনকে মিস করতে থাকে। তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করতে থাকে বারংবার, আর সেগুলো ভাবতে ভাবতেই আখিলের চোখে জল এসে পড়ে। রাজেশ ভাই আখিলকে এই 6 দিনে অন্য কোথাও যেয়ে থাকতে বলে যেন অর্জুন তার ক্ষতি করতে না পারে। কিন্তু আখিল রাজি হয় না। সে বলে, কতদিন আর লুকিয়ে থাকবো, এসব কিছু তো ফেস করতেই হবে। অন্যদিকে রবীন্দ্রনের উকিল বলে কিছুতেই সেদিন আখিলকে কোর্টে যেতে দেওয়া যাবে না, তবে কিছু একটা করা সম্ভব। আর চিলড্রেন্স হোমে আথিরাকে অনেক পুলিশ কনস্টেবল বোঝায় এগুলো শুধুই মায়া, কয়দিন পরেই এসব কিছু কেটে যাবে। পরের সিনে দেখানো হয় অর্জুন আখিলের বাসায় পুলিশ পাঠায় বাস পুড়িয়ে দেওয়ার মামলায়, যা মুভির শুরুতেই দেখানো হয়েছিল। কিন্তু সেখানে দীপক এসে বলে সে পেট্রোল ঢেলে বাস পুড়িয়েছে অর্জুনের কথায়। এখানে আখিলের কোনোই দোষ নেই, যা শুনে আখিল অবাক হয়ে যায়। দীপক নিজের উপর পুরো দোষ নিয়ে নেয়। দীপক আখিলকে বলে, তুই আমাকে বন্ধু ভাবিস না, কিন্তু আমি তোকে সবসময় বন্ধু ভেবেছি। অর্থাৎ দীপক সবকিছুই জানে, কিন্তু আখিল তাকে না বলায় সে খুবই কষ্ট পায়। অন্যদিকে কোর্টে আথিরার বাবা মা আসে। আথিরাকে বোঝায় সে যা চায় তাই হবে, তবে পড়াশোনা শেষ করার পর, নইলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তখন আথিরা বলে সে যা বলছে তার স্ট্যাম্পে সই করে লিখে দিতে পারবে এবং আথিরার বাবা তাতে রাজি হয়। এরপর দেখানো হয় আদালতে আথিরাকে জজ জিজ্ঞেস করে এখন সে কি করতে চায়। আথিরা প্রথম থেকে সব বলা শুরু করে, তাদের রিলেশনের কথা। এমনকি যেদিন সে আখিলকে অস্বীকার করেছিল তার বাবার কাছে, সেদিন সে শুনতে পায় রাজনৈতিক চাল। আখিলরা চলে যাওয়ার পর তার বাবা অর্জুনকে বলে আখিলদের পূর্বপুরুষদের সময় থেকে তাদের গোলামি করে আসছে, তারা নিচু জাত, আমাদের কথা সব সময় তারা শুনতে বাধ্য। দেখে জাস্ট বললেই হলো, কেন তাদের সাথে লাগতে চাস, নইলে তো তারা আর কথা শুনবে না, প্রতিবাদ করবে। সেদিনই আথিরা সিদ্ধান্ত নেয় সে আখিলকেই বিয়ে করবে। তার বাবা বাইরে বৈষম্য সৃষ্টি করার কথা না বললেও ঘরের ভিতরে ঠিকই বৈষম্য সৃষ্টি করছে, তাদের বাইরে এক ভিতরে আরেক। তাই আথিরা বলে সে আখিলের সাথেই থাকবে। আর আদালত আথিরার সিদ্ধান্তকেই রায় দেয়, কারণ সে এখন আর নাবালিকা নেই। আর সেই রায়ে আখিল আর আথিরা সারা জীবনের জন্য এক হয়ে যায় এবং আখিল আথিরাকে বলে সে তার লেখাপড়া চালিয়ে যাবে, নইলে সবাই বলবে তাকে বিয়ে করে আথিরার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আখিলের ছোট ভাই তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে প্রেম করে আর প্ল্যান করে তাদের 18 বছর হলেই তারাও পালিয়ে বিয়ে করে ফেলবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মুভিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।